আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান সিদ্দিকী তোমাদের সকলকে স্বাগত জানাই কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলে। তো বেশ কিছুদিন পরে তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। আসলে আমি অসুস্থ বেশ কিছুদিন যাবৎ, সেজন্য তোমাদের জন্য গণিতের ক্লাস নেওয়া হয়নি। তবে মাঝখানে তোমাদের বাংলা কবিতার একটা সিরিজ বের করছি আমি, সেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্লেষণ সিরিজ। সেখানে একটা ক্লাস নিয়েছিলাম কপোতাক্ষ নদের উপরে। এসএসসি 26 তোমাদেরকে কেন্দ্র করে, তবে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা করতে পারবে আমার সব ক্লাস। তবে মূলত তোমাদেরকে টার্গেট করেই করা, যেহেতু তোমাদের এক্সাম সামনে, তো তোমাদের এক্সামের আগেই তোমাদের সিলেবাসটা শেষ করার দায়িত্ব নিতে চাচ্ছিলাম। বিশেষ করে গণিত, ইংলিশ গ্রামার, বাংলা কবিতা বা এই টাইপের কিছু আরও আসতে পারে। চ্যানেলে নজর রাখলে দেখতে পাবা, একটার পর একটা আসতে পারবে এই টাইপের জিনিসই আর কি। আর আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পরিমিতি 16.2, কারণ এর আগে আমরা পরিমিতি 16.1 শেষ করছিলাম 3টা ক্লাসের মাধ্যমে, এবং লাস্ট ক্লাসে একটু বড় ক্লাস নিয়েছিলাম। তবে এখানে কিন্তু খুব বেশি ম্যাথ করে নেই, ঠিক আছে? মাত্র 3টা ম্যাথ করাইছি, কিন্তু অনেক বোঝাইছি, যার কারণে তোমাদের একটু সময় লেগেছে ওইখানে। আশা করি ক্লাসটা বুঝছো, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। তো চলো বেশি কথা না বলে আজকে লেকচার 4 শুরু করি। আমি জানি না কতটুকু ক্লাস নিতে পারবো, কারণ আমার শরীর এখনও তেমন একটা ভালো না, গলা আমাকে খুব একটা সাপোর্ট দিচ্ছে না। তো এটা হচ্ছে ঋতু পরিবর্তন বা একটু আবহাওয়া চেঞ্জের কারণে হচ্ছে আর কি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসের যে আলোচনা সেটা হচ্ছে চতুর্ভুজ, অর্থাৎ আমরা 16.1-এ ত্রিভুজের বিস্তারিত দেখছি। আর 16.2-তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চতুর্ভুজ, আর আরেকটা ছোটো পার্ট আছে সেটা হচ্ছে বহুভুজ নিয়ে, ওটা নিয়ে লাস্টে কথা বলবো। আর হচ্ছে তোমাদের বৃত্ত নিয়ে কথা আছে 16.3-তে, দেন ঘনবস্তু নিয়ে কথা আছে তোমার 16.4-এ, বেলনাকার বা সিলিন্ডারের ম্যাট্রেট নিয়ে ওইদিকে। তো সেদিকে আমরা পরে যাবো ইনশাল্লাহ। তো চলো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। তো এখানে প্রথমে যে কথাটা বলছে যে চতুর্ভুজ, চতুর্ভুজ বলতে আমি কি বুঝি? প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে আমি চতুর্ভুজ বলতে কি বুঝি। চতুর শব্দের মধ্যে এখানে দেখো, চতু মানে 4, এটা তো আমরা জানি। চতুর্ভুজ তো তোমাদেরকে চেনাতে হবে না, 4। তাহলে আমি এতটুকু বলতে পারি যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। এখানে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, ঠিক আছে? চতুর্ভুজটা এরকমও হতে পারে, কীরকম? এই হতে পারে কি না? পারে। প্রত্যেকটার আলাদা আলাদা একটা নাম আছে। আবার চতুর্ভুজটা এরকম হতে পারে, খেয়াল করো। তাহলে আমি কয় রকম চতুর্ভুজ দেখলাম? 3 রকম। আরও একটা চতুর্ভুজ আছে, সেটা হচ্ছে এরকম, এই। তাহলে আমি এখানে 4 রকমের চতুর্ভুজ আঁকছি। কয় রকমের? 4 রকমের। এখন কথা হচ্ছে 4 রকমের চতুর্ভুজ এগুলোর নাম কি? যেমন এই জিনিসটার নাম হচ্ছে আয়ত, এটার নাম আয়তক্ষেত্র। কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। এটার নাম কি? সামান্তরিক। কি? সামান্তরিক। জানি কি না? আশা করি জানি। এটার নাম কি? এটার নাম হচ্ছে রম্বস। কি? রম্বস। আর এই জিনিসটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। কি? ট্রাপিজিয়াম, ঠিক আছে? এখন আমাদের এই ওদের আলোচনার বিষয় কি? সেটা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত জিনিস, এটা আমরা জানি। ক্ষেত্রফল সম্পর্কিত জিনিস আমি জানি যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম, পরিসীমা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানেও সেম, এখানেও ক্ষেত্রফল নিয়ে আলোচনা হবে, পরিসীমা নিয়ে আলোচনা হবে, সবগুলো নিয়ে আলাদা আলাদা সূত্র আছে। এখন চলো আমি একটা একটা নিয়ে কথা বলি, কেমন? একটা একটা নিয়ে কথা বলি, ঠিক আছে? চলো সেটা নিয়ে আমি একটা একটা নিয়ে কথা বলার চেষ্টা করি তোমাদেরকে। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র। কী নিয়ে কথা বলবো আমি? আয়তক্ষেত্র। আমি কয়েক রকম চতুর্ভুজ দেখাইছি কিনা তোমাদেরকে বলো? দেখাইছি। তারপরেও আরও একটু বেসিক কথা বলি, দেখো খেয়াল করো জিনিস। যা আমি একটা চতুর্ভুজ আঁকলাম, এটা একটা চতুর্ভুজ, দেখতে কীরকম? আয়ত। আয়তক্ষেত্র কাকে বলে বা কী আসে বিষয় আমি নিচে আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন একটু হালকা একটা বেসিক দিতে চাচ্ছি, এরকম যে 4টা বাহু, আমি এটা বুঝছি কেমন? তার মানে আমার পরিসীমা যদি হয়, এই 4টা বাহুর যোগফল হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তার মানে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এতটুকু বুঝছো কিনা? মানে 4 বাহুর যোগফল, ত্রিভুজে তো এটা বুঝছি। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে কোনটা সমান আর কোনটা অসমান বা কোনটা সমান্তরাল, এগুলো আমি নিচেই আলোচনা করতেছি। এখন তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আরেকটা হচ্ছে, মনে করে এটা একটা শীর্ষবিন্দু না? শীর্ষবিন্দু কি? যে 2টা বাহু যদি একই বিন্দুতে মিলিত হয়, এ একটা বাহু আর একটা বাহু, 2টা বিন্দু, 2টা বাহু এ একটা বিন্দুতে মিলিত হয়েছে, মনে করে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা একটা শীর্ষবিন্দু। বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, ডি একটা শীর্ষবিন্দু। পরস্পর বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ এ এর বিপরীত কিন্তু সি, কেমন? এ এর সাথে ডি এটা পাশাপাশি আছে, কিন্তু বিপরীতকে? বিপরীত হচ্ছে এ আর সি। তাহলে বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি যোগ করি, এই একটা বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি আমি যোগ করি, এ একটা শীর্ষবিন্দু, এ আর একটা শীর্ষবিন্দু, এই দুইটা বিপরীত শীর্ষবিন্দু যদি আমি যোগ করি, আমি যে জিনিসটা পাবো এটাকে বলা হয় কর্ণ। কি বলা হয়? কর্ণ, ঠিক আছে? তাহলে একটা চতুর্ভুজের কয়টা কর্ণ থাকতে পারে? একটা চতুর্ভুজের 2টা কর্ণ থাকতে পারে, কারণ এখানে 4টা বিন্দু আছে, 4টা শীর্ষবিন্দু আছে, প্রতি 2টা মিলে একটা কর্ণ, আবার এই 2টা মিলে একটা কর্ণ, ঠিক আছে? কর্ণ চিনছি কিনা? চিনছি। তারপর আমি বাহু চিনছি কিনা? চিনছি। এরপরে আমি পরিসীমা চিনছি কিনা? চিনছি। তারপর এখন আরেকটা কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার কতটুকু জায়গা সে দখল করবে। তাহলে বুঝছো কথা? আমার এখানে কি কি আলোচনা হবে আমি আবার বলতেছি, সেটা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে আলোচনা হবে 1 নাম্বার।
ক্ষেত্রফল নিয়ে আলোচনা হবে, তারপরে পরিসীমা নিয়ে আলোচনা হবে, পরিসীমা নিয়ে আলোচনা হবে, কর্ণের দৈর্ঘ্য নিয়ে একটা কথা আছে, ওটা নিয়ে আলোচনা হবে, এরপরে ক্ষেত্র বিশেষে ভূমি নিয়ে আলোচনা হবে, উচ্চতা নিয়েও আলোচনা হবে। ঠিক আছে, এ হচ্ছে বেসিক ধারণা দিয়ে দিছি। চলো এবার আমরা একটা একটা করে চতুর্ভুজে ঢুকি। 4 রকমের চতুর্ভুজ দেখছি না? হ্যাঁ, নাকি 5 রকমের? 5 রকমের। তো চলো একটা একটা করে শুরু করি। একটা হচ্ছে আয়তক্ষেত্র। এখন প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলা হয়। জিনিসটা বলতে কীরকম বুঝছি? সমান্তরাল কথাটা বলতে আমি কি বুঝি? সমান্তরাল কথাটা যদি বলি, সেটা মনে করো আমি রেল লাইনকে বুঝি। এটা একটা রেল লাইন, কেমন? তো রেল লাইনের এই একটা বাহু আর এ আর একটা বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ বাহু থেকে এ বাহু যতটুকু এখানে দূরত্ব, আবার ওই প্রান্তেও সেম দূরত্ব বজায় রেখে চলে। এরা কোনো ছোট বড় হয় না। কি হয় না? ছোট বড় হয় না, একই দূরত্ব বজায় রেখে চলে। ঠিক আছে, তো দেখো তো তুমি আয়তক্ষেত্রের মধ্যে খেয়াল করো তো, এরা এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এই আরও এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। কথা বুঝছো কি না? অর্থাৎ এখানে যতটুকু দূরত্ব, এই দুইটার মাঝে এই বিন্দুতে যতটুকু দূরত্ব, আবার ঠিক এই বিন্দুতে একই রকম দূরত্ব। তাহলে আমি কথাটা এরকম বলতে পারি কি না, যে চতুর্ভুজের এ এক জোড়া বাহু আর এ আরও এক জোড়া বাহু, 2 জোড়া বাহু, যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র বলা হয়। এখন কি আমি বাংলা কথা লিখে দিব? না, এগুলো ছোটো বাচ্চাদের পড়া। তোমরা জাস্ট মনে রাখো এটা, যে এটা হচ্ছে কি, যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল। অর্থাৎ আমি যদি বলি যে উপরের এ বাহুটা হচ্ছে এ, এটা একটা মনে করো আমি নিলাম, নাম দিলাম এ বি সি ডি, একটা আয়ত। এ বি সি ডি একটা কি? আয়তক্ষেত্র। এটাকে কি বলা হয়? আয়তক্ষেত্র। এখন এ বি সি ডি যদি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই বাহু, এ বাহুটা যদি এ হয়, অর্থাৎ এডি বাহু যদি এ হয়, বিসি বাহু এ, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আবার এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এবং সমান্তরাল, এবং কি সমান্তরাল, একই দূরত্ব বজায় রেখে চলে। কয় জোড়া বাহু? 2 জোড়া। ঠিক আছে, এ এক জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, আবার এ এক জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটাকে কি বলা হয়? আয়তক্ষেত্র বলা হয়। অর্থাৎ আয়তক্ষেত্রের এই বাহুটা যদি এ হয়, এডি বাহু, এবং তাহলে বিসি বাহুটাও এ হবে। আচ্ছা, এবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে এবি বাহুটা যদি বি হয়, তাহলে সিডি বাহুটাও বি হবে, কারণ এরা পরস্পর সমান এবং সমান্তরাল। বুঝছো কি না? বুঝছো। এবার আসো কর্ণ নিয়ে কথা বলি একটু, কেমন? এখন কর্ণটা কীভাবে আঁকবো আমি? বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে দেখো, এই যে আঁকলাম, একটা কর্ণ আঁকলাম, আর একটা কর্ণ তো এভাবে আসে না? আচ্ছা আঁকি, এই যে আঁকছি, দেখো। এগুলো তোমাদের সবগুলো আমি সামারি নোট দেখাবো, এখন বেসিকটা বুঝো, কেমন? এখন কোনো নোটসেরও দরকার নেই, জাস্ট বোঝো। তোমাদের নিচে আমি নোটস দিয়ে দিব, যেটা দরকার ওটা আমি দিয়ে দিব। এবার খেয়াল করো, এই একটা কর্ণ, এ আরও একটা কর্ণ। দেখো তো যে এই কর্ণ দুটো পরস্পর সমান দেখাচ্ছে না? এই কর্ণ দুইটাই তো পরস্পর সমান। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। ঠিক আছে, অর্থাৎ এটার দৈর্ঘ্য যদি ডি হয়, তাহলে এটার দৈর্ঘ্য ডি। কথা বুঝে গেছে? অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। এতটুকু বুঝে গেছে? বুঝছো আশা করি। আমি প্রমাণ তোমাদেরকে দেখাইতে পারবো। এবার আসলে মেন আলোচনা যেটা, আমি কর্ণ এখানে একটা রাখবো। এখন আমাকে যদি কেউ যদি আমাকে এই কথাটা বলে যে কর্ণের দৈর্ঘ্যটা এখানে বের করুন তো আপনি। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, ওদিকে পড়া যায় ক্ষেত্রফল। প্রথম সূত্রটা কি আসবে আমার? ক্ষেত্রফল। অর্থাৎ এটা কতটুকু জায়গা দখল করে। আমি ছোটোবেলা থেকে একটা সূত্র জানি যে এ সিডি আর এডি, বিসি আর এডি, এটা দৈর্ঘ্য বোঝায়। কি বোঝায়? দৈর্ঘ্য। আর এবি আর সিডি এটা প্রস্থ বোঝায়। কি বোঝায়? প্রস্থ। তা আমি ছোটোবেলা থেকে একটা সূত্র জানি ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমি? সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কথা বুঝছো তোমরা? তার মানে আমি এটা লিখতে পারি যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, দেখো পরিমিতির ম্যাথটা একটু পেঁচানো দেয়। তো তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পেঁচানো ধরতে পারবা। দেখবা বর্গের মধ্যে সামান্তরিক ঢুকাই দিয়েছে, এটার পরিসীমা ওটা সমান হলে অনেক কথা চলে আসবে অঙ্ক করার ক্ষেত্রে। দেখবা যখন আমরা অঙ্ক করবো তখন দেখতে পাবা। তাহলে আমি কি বললাম? এ দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থ গুণ করি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করি, তাহলে আমি কি পাবো? আমি ক্ষেত্রফল পাবো। কার ক্ষেত্রফল পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। কথা বুঝে গেছে? তা আমি এখানে দৈর্ঘ্য সমান কী ধরছিলাম? এ, আর প্রস্থ সমান কী ধরছি? বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি বলতে পারি না এ ইন্টু বি? এ কথাটা বলা যায় কি না? অবশ্যই বলা যায়। তো লেখো এ বি। এটা কি একক হবে না বর্গ একক হবে? অবশ্যই বর্গ একক। অবশ্যই কি? বর্গ একক। ঠিক আছে, ক্ষেত্রফল একক কী হবে? বর্গ একক। আচ্ছা, এবার আসো চিন্তা করো। দেখো আমি তোমাদেরকে বর্গ এককের কাহিনীটা বুঝাই। ধরো একটা রাফ আইডিয়া, যে দৈর্ঘ্যের একক জেনারেল একক, আবার প্রস্থের একক কী হয়?
একক। তা আমি এখানে কী করছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ করছি না, এটা গুণ এটা, মানে একক গুণ একক আছে না, তো একক গুণ একক যদি দুইটা একক যদি এরকম থাকে, কয়টা একক, দুইটা একক গুণ আকারে থাকে, এটাকে আমি কি লিখতে পারি না, একক স্কোয়ার। বেসিকটা বোঝো, একক স্কোয়ার। তো একক স্কোয়ার, স্কোয়ার বলতে কী বুঝি, বর্গ, বর্গ একক, এ বর্গ একক, অর্থাৎ এ ইন্টু এ থাকলে যেভাবে এ স্কোয়ার লেখা যায়, ঠিক একক গুণ একক থাকলে তাকে একক স্কোয়ার লেখা যায়। তাহলে একক তো ঠিক আছে, আর স্কোয়ার মানে কি, বর্গ, এ বর্গ। তাহলে বর্গ এককের কাহিনীটা বুঝছো কি না, আর কখনো এটা প্যাচ লাগাবে না। অর্থাৎ দৈর্ঘ্যের একক একক, প্রস্থের একক একক, এটার একক যদি মিটার হয় এটা হবে মিটার, কিন্তু এটা হবে বর্গ মিটার। কথা ক্লিয়ার, আশা করি বুঝছো। এবার আসো খেয়াল করো, ক্ষেত্রফল হিসাবটা গেল গেল, এবার আসো পরিসীমা। এবার হিসাবটা কার হবে, পরিসীমার। কার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে চার বাহুর যোগফল। এখানে চার বাহু কে কে, এ প্লাস, চার বাহু কে কে দেখো তো, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, লেখো এ প্লাস বি প্লাস এ প্লাস বি, চার বাহু যোগফল লিখছো। দেখো এখানে এ কয়টা আসছে, দুইটা, টু এ, প্লাস বি কয়টা আসছে, দুইটা, টু বি। দুটোটা থেকে টু কমন নিতে পারি কিনা, পারি। তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি। এটার একক কী হবে, একক। এটা কি বর্গ একক হবে না, কারণ এখানে কি হয়েছে, যোগ। যোগের ক্ষেত্রে এককের কোনো চেঞ্জ হবে না, বিয়োগের ক্ষেত্রে এককের কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কোথায়, গুণ এবং ভাগের ক্ষেত্রে। কারণ এখানে দেখো গুণ হয়েছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়েছে। তোমরা একক না লিখলে কিন্তু টিচাররা মাইন্ড করে, এবং অবশ্যই এখানে মার্কস কাটার একটা এখতিয়ার টিচারের থেকে যায়। সো তোমরা এগুলো খেয়াল করতে হবে, অবশ্যই অবশ্যই একক দিতে হবে। তাহলে পরিসীমাটার অঙ্কটা বুঝছো কিনা, টু ইন্টু এ প্লাস বি। এবার কীভাবে সহজে মনে রাখবা, সহজে মনে রাখবে এইভাবে, যে এটা যদি এ হয় এটাও এ, অর্থাৎ দুইটাই আছে। আবার এটা বি হলে এটাও বি, কারণ এটা দুইটা বি আছে। আমার সংখ্যাটা কী ছিল, যে আয়তক্ষেত্রের দুই জোড়া বাহু, এ এক জোড়া বাহু, এ আরও এক জোড়া বাহু, পরস্পর সমান, পরস্পর কি সমান, এবং কি সমান্তরাল, এবং সমান্তরাল, এবং সমান্তরাল, তাকে কি বলা হয়, আয়ত বলা হয়। সো এটা যেহেতু দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং সমান, সো এখানে দুইটা বি আছে এবং দুইটা এ আছে। তাহলে আমি কি লিখতে পারি, টু ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে, আমি নিচে আবার দেখাবো তোমাদেরকে। তাহলে আমার কী গেল, ক্ষেত্রফল গেল, পরিসীমা গেল। এখন কি আসবে, কর্ণের দৈর্ঘ্য। কি আসবে, কর্ণের দৈর্ঘ্য। আসো কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি। দেখো কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। এখন কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি, কর্ণের দৈর্ঘ্যের হিসাবটা দেখো তো। আমি তোমাদেরকে একটা জেনারেল হিসাব দেখাই। এই ত্রিভুজটা দেখো, আমি তোমাকে বলি যে এই একটা বাহু, এই আর একটা বাহু পরস্পর সমান্তরাল। এখানে কি 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয় না, সমকোণ। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কী কোণ, সমকোণ। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কী হয়, সমকোণ হয়। তো এটা যদি সমকোণ হয়, দেখো আমি যদি বলি এ সি ডি একটা ত্রিভুজ, বলতে পারি কি না, আবার বলতে পারি না কোণ ডি এটা কি একটা সমকোণ না, মানে কোণ এ ডি সি একটা সমকোণ কি না, সমকোণ। তাহলে আমি কি এখানে একটা পিথাগোরাস খেলতে পারি না, খেলতে পারি। কি লিখতে পারি, ধরো আমি কর্ণটাকে ডি ধরলাম, কর্ণটাকে কী ধরলাম, ডি। তাহলে এ কর্ণটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ, কি অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লিখতে পারি কি না, পারি। তাহলে আমি কি দেখো, এখানে আমি কর্ণের দৈর্ঘ্যটা দিলাম ডি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারি, এখানে প্রমাণটা দেখো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি আমি অতিভুজ স্কোয়ার ডি স্কোয়ার যোগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লিখতে পারি কি না, পারি। তাহলে কি আসছে, সুতরাং ডি, কর্ণের দৈর্ঘ্য কি ধরছি ডি, ডি এর ভ্যালুটা বের করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি আমাকে কেউ বের করতে বলে, তখন আমি কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এটাকে কী বলা হয়, একক। এটা কি তুমি দিবা, বর্গ একক দিবা না, কর্ণের দৈর্ঘ্যকে কী বলা হয়, এ স্কোয়ার। এখানে আমার তিনটা সূত্র মনে রাখতে হবে। এক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি এ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমা টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি। আর কর্ণের দৈর্ঘ্যকে কী বলা হয়, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কথা ক্লিয়ার, কীভাবে প্রমাণ আসছে বুঝছো। এবার চলো আমরা এক নজরে জিনিসটা দেখে নিই। আয়তক্ষেত্র, এ হচ্ছে আয়তক্ষেত্র। আমি এখানে একটা আয়তক্ষেত্র এঁকেছি, এটা এ বাহু, এটা এ বাহু, এটা বি বাহু, এটা বি বাহু, এটা একটা কর্ণ ডি, এটা ডি, এবং কর্ণগুলো পরস্পর কি সমান, পরস্পর কি সমান। এবং এখানে কি কোণ উৎপন্ন হয়, সমকোণ। কি কোণ, সমকোণ। প্রত্যেকটা কোণ কি কোণ, সমকোণ। কার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে। কথা ক্লিয়ার, এবার খেয়াল করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু বি একক, এ বি একক। আয়তক্ষেত্রের পরিসীমা অ্যাশ ইন্টু রুট ওভার টু ইন্টু এ প্লাস বি। খেয়াল করো, এখানে কেউ ব্যাস লাগেও না। এ অ্যাশ বলতে কিন্তু অর্ধ পরিসীমা অ্যাশ বোঝাচ্ছে না। এখানে তুমি অ্যাশ লিখতেও পারো, নাও লিখতে পারো, তবে এ লিখলে ভালো অঙ্ক করার ক্ষেত্রে। তুমি না লিখলে এখানে গুণ হবে না। কিন্তু এ অ্যাশকে কোনো ক্রমে অর্ধ পরিসীমা বলা যাবে না। অর্ধ পরিসীমা কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রে পড়ছিলাম ওইখানে, অর্ধ পরিসীমা কেমন। এখানে আমি যদি আয়তক্ষেত্রে পরিসীমা বলছি, তো পরিসীমা এখানে অ্যাশ বোঝাচ্ছে, কিন্তু ক্ষেত্র বিশেষে ত্রিভুজের ক্ষেত্রে এ অ্যাশটা বলতে অর্ধ পরিসীমা বোঝায়। তো তোমরা আবার এটার মধ্যে প্যাচ লাগাবে না, খবরদার, এ বলে দিলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি একক, আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে নয়। খেয়াল করো, আচ্ছা কর্ণদ্বয় পরস্পর সমান, এ কর্ণদ্বয় পরস্পর সমান বলছিলাম না, বলছি। এখানে আরেকটা কথা লিখছি, যে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এ কর্ণটা যখন এ কর্ণকে ছেদ করছে, তখন এই যে কর্ণটা, অর্থাৎ বিডি কর্ণটা এসি কর্ণ
যখন সমদ্বিখণ্ডিত করছে তখন এখানে একটা কাহিনী হয়েছে, যেমন এটা যদি আমি ও বিন্দু ধরি, ওডি আর ওবি পরস্পর সমান হবে, ওডি আর ওবি পরস্পর সমান হবে, অর্থাৎ একটি কর্ণ আরেকটা কর্ণকে সমান দুইটা ভাগে ভাগ করছে। সমদ্বিখণ্ডিত মানে কি, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে দুই ভাগে, সমান দুই ভাগে, অর্থাৎ একটা কর্ণ যখন আরেকটা কর্ণকে ছেদ করে তখন এই খণ্ডটা আর এই খণ্ডটা পরস্পর সমান হয়। একইভাবে যদি বিডি কর্ণ ছেদ করে তাহলে হচ্ছে এ, ধরো এটা যদি আমি ও বিন্দু ধরি, ও এ সমান ওসি হবে, অর্থাৎ এটা আর এটা সমান হবে। কথা ক্লিয়ার? তাহলে কি বলছি আমি, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবং এরা কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, খেয়াল করতে হবে। অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডিত করছে এটা কিন্তু সমকোণ না, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হবে না। এটা কেন লিখছি, কারণ কিছু কিছু চতুর্ভুজকে তোমার সমকোণে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেমন হচ্ছে বর্গ, যেমন হচ্ছে রম্বস। আমি ওই ব্যাপারে যাব, কিন্তু কথাটা বুঝো, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে, কেমন? আচ্ছা, আর কর্ণদ্বয় পরস্পর সমান, এখানে এতটুকু কেউ যদি বুঝো পুরোটা গুড, তবে কারো যদি কিছু মনে না থাকে এই তিনটে সূত্র কিন্তু ভুলা যাবে না। নিচে দুইটা কি না সেটা থাক, কারণ এগুলো অঙ্কের শর্ত ধরতে কাজে লাগে, জানা থাকলে খুবই ভালো। অনেকে এগুলো আগে থেকেই জানো, যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা জানো না তারা এখন জেনে নাও। তাও যদি জানতে কষ্ট হয় আমি কিন্তু ব্যাখ্যা করছি, তারপরে কোনো সমস্যা নাই, কিন্তু এই তিনটা সূত্র আমার মনে রাখতে হবে। এবং এই তিনটা সূত্র কীভাবে আসছে আমি তোমাদেরকে দেখাইছি কি না দেখাইছি। আমি এখন আয়তক্ষেত্রেরটা তোমাকে ডিটেলসে বলছি, বাকি চতুর্ভুজেরগুলো আমি ডিটেলসে বলবো না। আমি তোমাদেরকে চতুর্ভুজটা চিনে দিয়ে আমি সূত্রগুলো ডিটেল বলবো, কীভাবে আনছি এটা তো তোমরা বুঝছো একটা পথ। কিন্তু আমার এখন তো সময় নাই, তোমাদের এই এপ্রিলের 21 তারিখে পরীক্ষা, এখন তো তোমাদেরকে এত ডিটেলস বোঝানোর সময় নেই। আমার যেটা দরকার আমি তোমাকে বুঝাচ্ছি, তবে কীভাবে আনছি একটা চতুর্ভুজ দিয়ে দেখালাম, কেমন? তো এবার চলো, বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেক বাহু পরস্পর সমান। যে চতুর্ভুজের অর্থাৎ আমি যদি এই একটা চতুর্ভুজ আঁকি, এই একটা চতুর্ভুজ আঁকি, তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, এখানে এ হলে এটা এ হলে এটা এ হবে, প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটার একটা কর্ণ থাকবে কি না, আবার এখানে একটা কর্ণ থাকবে, কথা ক্লিয়ার? এবং এই কর্ণতে পরস্পরকে কী কোণে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে। কী কোণে? সমকোণে। কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে। কথা ক্লিয়ার? এখন তুমি খেয়াল করো তো, এখানে আমি একটা পিথাগোরাস করব কর্ণদৈর্ঘ্যের ক্ষেত্রে। এটা যদি কর্ণ ডি হয় তাহলে আমি লিখতে পারি না যে এ একটা ত্রিভুজ কিনা, বলো এ একটা ত্রিভুজ কিনা? তাহলে আমি লিখতে পারি না ডি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই কথাটা লিখতে পারি কিনা, লেখো তো। তাহলে আমি লিখতে পারি ডি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার, কী সমান সমান? ডি স্কোয়ার সমান সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান লিখতে পারি রুট ওভার অফ 2a স্কোয়ার। দেখো 2-র উপরে রুট আছে, √2, আর এ স্কোয়ার আছে, স্কোয়ার আর রুটে কাটা গেলে কী থাকে? এ। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী পাইলাম? √2a। কার ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি কর্ণের দৈর্ঘ্য কী পেলাম? √2a। কথা বুঝছো কিনা? এটা কী পেলাম? কর্ণ। এটা কি কিসের হিসাব করছি? এটা কর্ণ। ঠিক আছে, এবার চলো ক্ষেত্রফলের একটা হিসাবে আসি। একটু ফাস্ট করাচ্ছি কারণ আগে আমি ডিটেলসে বুঝেছি তোমাকে। ঠিক আছে, এবার আসো তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? কর্ণটা বুঝে ফেলি। ক্ষেত্রফলটা আমি যেটা পড়ছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। কিন্তু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কেন আলাদা করবো? কারণ প্রত্যেকটা বাহু পরস্পর কি সমান। যে বাহুটা বড় হয় তাকে আমি দৈর্ঘ্য ধরে নিতাম, যেটা ছোট হয় তাকে প্রস্থ ধরে নিতাম। ঠিক আছে, এই দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো যে এই বাহুটা বড়, এই জন্য আমি এটাকে দৈর্ঘ্য ধরছি, এই বাহুটা ছোট, এই জন্য এটাকে আমি কি ধরছি? প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি পরস্পর সমান। যে চতুর্ভুজের প্রত্যেক বাহু পরস্পর সমান তাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর সমান কিনা এখন আমি আয়তক্ষেত্রের সূত্রটা দিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো। দেখো লেখা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো দৈর্ঘ্য এখানে কি এ, প্রস্থ কি এ, তাহলে কি আসছে? এ স্কোয়ার। তাহলে এটাকে আমি বলতে পারি না বাহুর দৈর্ঘ্য, বলতে পারি না এটা একটা বাহুর দৈর্ঘ্য না, এটা কি এ বাহুর দৈর্ঘ্য না, এটা কি এটা বাহুর দৈর্ঘ্য না, তাহলে আমি কি বলতে পারি? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে আমি যদি বলি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? এ স্কোয়ার, বা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বা এ স্কোয়ার, এটা হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য। কথাগুলো বলা যায় কিনা এইভাবে? আছে। তাহলে আমি কর্ণ দেখছি কিনা? দেখছি। ক্ষেত্রফল দেখছি কিনা? দেখছি। এবার আসো পরিসীমা। পরিসীমা মানে চার বাহুর যোগফল। চার বাহু এখানে সবগুলো বাহু সমান না? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে চারটা বাহুর যোগফল সমান কি? 4a আসছে কিনা? চারটা বাহুর যোগফল কি? 4a। তাহলে এই 4a কি তার পরিসীমা কিনা? তাহলে বর্গের পরিসীমার সূত্রটা কি? 4a। কথাটা ক্লিয়ার? আবার আরেকটা কথা বলছিলাম যে কর্ণদ্বয় পরস্পরকে কি কোণে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কেন? প্রত্যেকটা বাহু সমান। এ বাহু এ বাহু এ বাহু প্রত্যেকটা বাহু সমান, এজন্য কি করে তারা? প্রত্যেকটা বাহু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসগুলো নিচে আমি আবার লিখে দিচ্ছি তোমাদের জন্য। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য তার উপর স্কোয়ার, এ স্কোয়ার বর্গ একক, আর বর্গক্ষেত্র পরিসীমা s ইকুয়ালস টু 4a একক, আর বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য d ইকুয়ালস টু √2a একক। নিচে দুইটা কথা লিখছি, একটা হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটা কি? সমকোণ। কি কোণ? সমকোণ। ক্লিয়ার? এটা কখনো প্যাচ লাগাবা? বলো এই কোণটা কি কোণ? সমকোণ। কখনো এটা নিয়ে প্যাচ লাগাবা না। এই
এটা হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও 90, এটাও 90, এটাও 90, প্রত্যেকটা এখানে 90 ডিগ্রি। তাহলে কি বলছি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণ পরস্পর সমান, এই কর্ণটা আর এই কর্ণটা পরস্পর সমান। কোনো আছে, সমস্যা আছে? না, আশা করি তুমি ক্লিয়ারলি বুঝছো। পরবর্তীতে আমি আবার চার্ট নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, চিন্তা করে না। এবার চলে আসে রম্বস। রম্বসটা কাকে বলে? রম্বসটা হচ্ছে এরকম যে ধরো আমি একটা বর্গ আঁকতেছি, কীরকম, এ হচ্ছে বর্গ, ঠিক আছে, এ বর্গটাকে যদি আমি একটা ধাক্কা দিয়ে দিই, ঠিক আছে, তখন দেখবে এরকম বাঁকা হয়ে গেছে। দেখো, যদি এটা হয়নি, খেয়াল করো, একটু বড় ছোট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক করে ফেলবে এখনই। মনে করো এটা প্রত্যেকটা বাহু পরস্পর সমান, কেমন? বর্গক্ষেত্রে কী করলাম আমি, যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু পরস্পর সমান, অর্থাৎ আমি রম্বসের ক্ষেত্রে এ বাহুটা এ হলে এটা এ হলে এটা এ হলে এটাও এ হবে, কিন্তু কথা হচ্ছে এখানে বর্গক্ষেত্রে কিন্তু সমকোণ উৎপন্ন করছিল, আবার আয়তক্ষেত্র যখন ছিল তখনও প্রত্যেকটা কোণ কী ছিল, সমকোণ ছিল, কিন্তু বর্গের ক্ষেত্রে এই কোণটা সমকোণ নাই, এ দুইটা সূক্ষ্মকোণ হয়ে গেছে, এ দুইটা স্থূলকোণ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে। সূক্ষ্মকোণ স্থূলকোণ আশা করি বুঝছো। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 থেকে ছোট, আর সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়, সূক্ষ্মকোণ। বেসিক ধারণা আশা করি জানো, খেয়াল করো। ওটার কাজ এখানে নেই, তারপর একটু বলে রাখলাম আর কি। কিন্তু এটা সমকোণ না, কি না, 90 ডিগ্রি না, কি না, 90 ডিগ্রি না। তাহলে আমি একটা কথা শিখছি, সেটা হচ্ছে এখানের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। এটা যদি এ বাহু হয়, এটা এ বাহু হয়, এটা এ বাহু হয়, এটা এ বাহু হবে। এবং দেখো এখানে কিন্তু কর্ণ আঁকলাম আমি, কি আঁকলাম, কর্ণ। দেখো এই কর্ণ দু পরস্পর সমান না, এই কর্ণটা আর এই কর্ণটা পরস্পর সমান না, কিন্তু এখানে কাহিনী আছে। কি কাহিনী আছে, যে এই কর্ণটা এই কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, মানে এতটুকু যা এতটুকু তা, আবার এতটুকু যা এতটুকু তা, কিন্তু আবার এই খণ্ড আর এই খণ্ড কিন্তু এক না। এক কোনটা, এটা, মানে একটা কর্ণকে আরেকটা কর্ণ যদি ছেদ করে, তাহলে ছেদবিন্দুর সংলগ্ন অংশগুলো পরস্পর সমান, আবার এই অংশগুলো পরস্পর সমান। অর্থাৎ যদি আমি এখানে ও বলি, এখানে যদি এ বলি, এখানে যদি বি বলি, ও এর সমান ও বি হবে। কথা ক্লিয়ার? এগুলো অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তো চলো, এটা পরিসীমা সূত্রটা কী হতে পারে, চলো। পরিসীমা পরিসীমা সমান সমান কী হবে, সেটা হচ্ছে 4 বাহুর যোগফল, এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান সমান 4a, অর্থাৎ বর্গ এবং রম্বসের পরিসীমা কি একই, 4a। কথা ক্লিয়ার? এখন আসো তোমার ক্ষেত্রফলে, কিসে, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কি জানতাম, যে ওই আয়তক্ষেত্রের হিসাবটাই করি, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, কেমন? এখন কথা হচ্ছে এখানে তো দৈর্ঘ্য প্রস্থ নাই, কেমনে? দেখো খেয়াল করো, দৈর্ঘ্য প্রস্থ আছে, ধরো এটা আমি দৈর্ঘ্য ধরলাম, কিন্তু আমার কি প্রস্থ আছে এখানে? না, এটা এদিকে বেঁকে গেছে না, এটা বাহু, কিন্তু এটা প্রস্থ না, এটা বাহু, তবে এটা কি না, প্রস্থ না। তো আমার এখানে তো প্রস্থ নাই, কি আছে, দৈর্ঘ্য আছে। কথা ক্লিয়ারলি বুঝছো কি না, খেয়াল করো, আমার এখানে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই, তাহলে আমি এই সূত্র দ্বারা করতে পারবো এটা? না, সম্ভব না। তাহলে আমার একটা সূত্র আছে কর্ণদ্বয়ের, এখানে আমি এটা প্রমাণ করে আনতে পারি, তবে তোমাদেরকে এখন কি প্রমাণের টাইম আছে? না, তুমি খেয়াল রাখবা, সেটা হচ্ছে রম্বসের যে ক্ষেত্রফল, তাকে বলা হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কার? কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। কথা ক্লিয়ার? এখন কর্ণ কে কে, যে এটা যদি ডি কর্ণ হয়, D1 কর্ণ হয়, এটা হচ্ছে D2 কর্ণ, অর্থাৎ এটা D1 ধরছি বড়টা, আর ছোটোটাকে কী ধরছি, D2। কারণ কর্ণ তো পরস্পর সমান না, যে আমি এখানে সমান বলবো, ঠিক আছে। আবার খেয়াল করো, এখানে যে কর্ণদ্বয়ের সূত্র আসছে, কেন আসছে, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যে সূত্র আসছে, কেন আসছে, কারণ কর্ণগুলো পরস্পর সমান, এই জন্যই সূত্র বাক করা যায়। সূত্র মানে কি, যেটা আমার সব জায়গায় কাজে লাগবে। এখানে কেন করলাম, এই যে ইয়েতে আয়তক্ষেত্রের মধ্যে আমি কেন করলাম কর্ণ সমান, কারণ কর্ণগুলো পরস্পর সমান, এই জন্য আমি একটা সূত্রের ফর্মেটে নিয়ে আসছি। কিন্তু তোমার রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণ সমান না, যেহেতু কর্ণ সমান না, তাই আমি এখানে সূত্র আনতে পারবো না। আমার এখানে সূত্র দুইটা, একটা হচ্ছে ক্ষেত্রফলের আর একটা পরিসীমাটা দেখছি কিনা দেখছি, এখন কারটা দেখতেছি ক্ষেত্রফলের। তো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে, কর্ণদ্বয় একটা যদি D1 হয় আর একটা D2, হাফ ইন্টু D1 D2, এটা কি বর্গ একক, তার ক্ষেত্রফল। ক্লিয়ার? কথা ক্লিয়ারলি বুঝছো রম্বসের হিসাবটা? এবার খেয়াল করো নিচে, এই যে রম্বসের মধ্যে কী লিখলাম দেখো, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, শেষ।
ঠিক আছে, রম্বসের পরিসীমা 4A শিখছি কি না? শিখছি। রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমতলে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণগুলো পরস্পর কী হবে? সমকোণ হবে। কি হবে? সমকোণ হবে। কিন্তু কি হবে না? এই কর্ণগুলো পরস্পর সমান হবে না। আবার এটা কিন্তু সমকোণ হবে না। সমকোণ কোনটা? এই কর্ণদ্বয়ের ক্ষেত্রে এই কোণগুলো হচ্ছে সমকোণ। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বুঝছো কি না? এবার খেয়াল করো, তাহলে আমি এখানে সূত্রগুলো এটাই বলছি, যে কি বলছি লাস্ট লাইনটা, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। কার ক্ষেত্রে? বর্গ এবং রম্বস উভয় ক্ষেত্রে। বর্গ রম্বসের ক্ষেত্রে কি করে? কর্ণদ্বয় কর্ণদ্বয় কি করে? 90 ডিগ্রি কোণে ছেদ করে। কেমন? কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে খবরদার এক উল্টা করা যাবে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে ছেদ করে না, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হয় না। কোন ক্ষেত্রে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এগুলো প্যাঁচ লাগাবে না, খবরদার। আমি এগুলো লিখে দিয়েছি প্রত্যেকটা ইয়েতে। আর এই স্লাইডগুলো এটা তুমি ছবি তুলে নিতে পারো, অথবা অথবা তুমি লিখে নিতে পারো, অথবা যদি তোমার বইতে এটা সাজানো থাকে, তোমার আগের নোটস খাতা থাকে, ওকে। অথবা তোমরা যে যে বই বা যে গাইড বা যে হেল্পিং হ্যান্ড আছে তোমাদের, বিভিন্ন মোবাইল অ্যাপস আছে, যারা যা আছে সেখানে যদি থাকে গুড, অথবা আমি লাস্টে একটা চার্ট দিব, তুমি ওটা নিতে পারো, অথবা এগুলো লিখে নিতে পারো যদি তোমাদের সময় হয়। এটা পরীক্ষায় আগে রিভিশন দেওয়ার জন্য বেস্ট একটা নোট, এটা কেমন? অনেক সময় নিয়ে বানানো। আচ্ছা, তো রম্বসের ক্ষেত্রফল বুঝছো, রম্বসের পরিসীমা বুঝছো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কি কোণে? সমকোণে। ক্লিয়ার? রম্বস বুঝছো? তাহলে কি বুঝলাম? আয়ত বুঝলাম, বর্গ বুঝলাম, রম্বস বুঝলাম। এবার আসো খেয়াল করো সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিক জিনিসটাকে, সামান্তরিক হচ্ছে বর্গ, যেরকম কি বলছিলাম, যে একটা বর্গ তাকে আমি যদি এদিকে ধাক্কা মারতাম, ধাক্কা মারলে সে এদিকে বাঁকা হয়ে যেত, তাইলে এটাকে কি বলতাম? আমি রম্বস বলতাম। এটা মনে রাখার জন্য, এইভাবে কি আর চতুর্ভুজ উৎপন্ন হয় নাকি, মনে করার জন্য। আর সামান্তরিকটা হচ্ছে কি, একটা আয়ত ছিল, কি ছিল? আয়তটা যখন আমি ধাক্কা দিছি, ধাক্কা দিছি, তখন সে সামান্তরিক হয়ে গেছে। এ সামান্তরিক দেখতে এরকম। কথা ক্লিয়ার? এটা সামান্তরিক আঁকি। এ হচ্ছে সামান্তরিক, এ হচ্ছে কি সামান্তরিক। সামান্তরিকের এই বাহুটা যদি এ হয়, এটাও এ, এটা যদি বি হয়, এটাও বি। এবিসিডি কি? একটা সামান্তরিক। এবিসিডি কি? একটা সামান্তরিক। আর এটা হচ্ছে কি? কর্ণ, অর্থাৎ এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ। এগুলোকে কি বলা হয়? কর্ণ। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার করে বুঝছো? তো এই হচ্ছে মেন কথা। এটা কার ক্ষেত্রে হিসাব করছি? সামান্তরিকের ক্ষেত্রে। এখন সামান্তরিকের ক্ষেত্রে যে পরিসীমার ডিরেক্ট কোনো সূত্র বইতে নাই। ডিরেক্ট কোনো সূত্র বইতে আছে কিন্তু না। তাহলে আমি কি করতে পারি? এটা দেখো, এখানে দৈর্ঘ্য আছে কিন্তু কি নাই? প্রস্থ নাই। কি নাই? প্রস্থ নাই। প্রস্থ আছে না। এজন্য আমি চাইলেই কিন্তু 2 × a²a+b বলতে পারি না। এটা কিন্তু আয়তর ক্ষেত্রে ছিল পরিসীমার সূত্রটা, কিন্তু এ বিটা ছিল কি? প্রস্থ। আর এই সূত্রটা যদি আমি সামান্তরিকের ক্ষেত্রে ইউজ করি, তাহলে এ বি এর পরিচয় হবে কি? যে তার বাহুদ্বয় কি হবে? বাহুদ্বয়ের যোগফল, নট প্রস্থ, কারণ এখানে প্রস্থ নাই। ভুলগুলো করা যাবে না, এজন্য বইতে এটা ইউজ করে নাই। তারপরে আমি তোমাদের চার্ট আকারে দিয়ে দিচ্ছি, এখনও লিখে দিচ্ছি, তবে প্যাচ লাগাবো না। যে সামান্তরিকের পরিসীমা নিয়ে কোনো অঙ্ক নাই, এমনি কিন্তু 4 বাহুর যোগফল। পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল। যেভাবে হোক, তুমি যদি আলাদা আলাদাভাবে এটার মান আলাদা, এটার মান আলাদা, এটার মান আলাদা, এটার মান আলাদা করে বের করে যদি তুমি করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু সামান্তরিকের পরিসীমা নিয়ে সাধারণত ম্যাথ দেয় না। কিন্তু আমি একটা সূত্র মনে রাখবো এরকম, যে পরিসীমার সূত্রটা হচ্ছে 2 × a+b। তবে এখানে a+b এর পরিচয় হচ্ছে কি? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কাকে বলে? যখন দুটি বাহু একই শীর্ষবিন্দুতে মিলিত হয়, তখন এ বাহুকে এ বাহু সন্নিহিত বাহু বলা হয়। কিছু বুঝো না বুঝো বলে সামান্তরিকের দুইটা বাহু, সামান্তরিকের ছোট বাহুটা আর বড় বাহুটার যোগফল গুণ 2, এটাকে কি বলা হয়? পরিসীমা বলা হয়। এখন আসলে সেটা হচ্ছে ক্ষেত্রফল। না পড়ছে এটা বর্গেতে, না পড়ছে আয়তে, না পড়ছে কিছুতে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে দৈর্ঘ্য আছে, ঠিক আছে, ধরে নিলাম। প্রস্থ কি আছে? না। প্রস্থ আছে? না। তাইলে আমি কীভাবে সূত্রটা ভাঙতে পারি? সামান্তরিকের ক্ষেত্রে যে সূত্রটা হবে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। আমি আগে লিখি, দেখো, সামান্তরিকের যে সূত্রটা সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ কি? উচ্চতা। ভূমি হচ্ছে এ, তো লেখো এ। লিখছ? বা ভূমিটাকে, এটা অনেকে ডি ধরে, অনেকে বি ধরে। এটাকে বি ধরো, তুমি সমস্যা আছে? কোনো সমস্যা আছে? বলো, তুমি যদি এটাকে বি ধরো, কোনো সমস্যা আছে? সামান্তরিকের ভূমিটাকে বি ধরলে কোনো সমস্যা আছে? না। এই বাহুটারে এ ধরলাম, তাহলে পরিসীমার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এটা কিন্তু বইতে নাই, পরিসীমার সূত্রটা। ঠিক আছে? আমি কেন করা দিছি? জাস্ট বোঝানোর জন্য। কোনো সমস্যা না। তবে এখানে বিয়ের পরিচয় কিন্তু আয়তক্ষেত্রে যে পরিচয় সেটা না। দৈর্ঘ্য কিন্তু প্রস্থ না, কারণ সামান্তরিকের দৈর্ঘ্য আছে, ঠিক আছে, ক্ষেত্র বিশেষে, কিন্তু প্রস্থ না। কিন্তু আমি এই জিনিসটাকে ভূমি বলতে পারি কিনা? এটা ভূমি। আর উচ্চতা বলতে কি বুঝাইছে? এই উচ্চতা হচ্ছে এই জিনিসটা, এ হচ্ছে উচ্চতা। শীর্ষবিন্দু থেকে
তার যে কোনো একটা বাহুর উপরে, ঠিক আছে, যদি তুমি লম্ব আঁকো এটা কী বলা হয় উচ্চতা। আবার চাইলে তুমি উচ্চতাটাকে এদিকেও আঁকতে পারো, তোমার ইচ্ছা। চাইলে তুমি উচ্চতাকে এভাবেও আঁকতে পারো, একে আবার এদিকে বর্ধিত করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি কনসেপ্ট জানলে কোনো সমস্যা নাই। কিন্তু আমার কি দরকার, উচ্চতাটা দরকার। তা আমি উচ্চতাটা একটা ধরে নিই না, এত প্যাচ লাগানো তো দরকার নেই। তাহলে ভূমিকোণ উচ্চতা অর্থাৎ বিএইচ বর্গ একক। কথা ক্লিয়ার? এটা কার? সামান্তরিকের। সামান্তরিকের এটা কী পাইছি আমি? সামান্তরিকের যেটা পাইছি সেটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিসীমা বুঝছো কি না বলো? এখানে পরিসীমা বুঝছো কি না বলো? তবে পরিসীমা হচ্ছে সামান্তরিকের সব বাহু যোগফল, এতটুকু মনে রাখাটা বেটার। এগুলো এখানে লেখা খারাপ হয়েছে, আমি তোমাদেরকে নিচে আবার লিখিয়ে দেখাবো, জন্য এখানে ফার্স্ট করতে যেয়ে এরকম করছি। পরিসীমা বুঝছো, ক্ষেত্রফল বুঝছো, বেলে কর্ণের কোনো সূত্র আছে? নাই। কেন নাই? কারণ এখানে কর্ণ দেওয়া পরস্পর সমান না। এই কর্ণটা আর এই কর্ণটা কি পরস্পর সমান না? দেখতেই তো সমান লাগে না, হ্যাঁ? তাহলে এটা কী হবে না? কিন্তু কাহিনী আছে কি, কর্ণদ্বয় পরস্পরকে কী কোণে ছেদ করে? সমকোণে ছেদ করে। কী কোণে? সমকোণে ছেদ করে। এর নিচে কথাগুলোই লেখা আছে, দেখো। সামান্তরিকের দুইটা পার্ট আছে, একটা পার্ট আমি দেখাচ্ছি। সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে যদি কি থাকে, ভূমি থাকে আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে হবে ভূমি গুণ উচ্চতা বিএচ বর্গ একক। এটা এইচ, এটা বি। কথা ক্লিয়ার? এই জিনিসটা একটু ঠিক করে দিই, সেটা হচ্ছে নিচেরটা বি দেবা। এটা যদি বি হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা এ। কথা ক্লিয়ার? আশা করি বুঝছো। এটা কি কি বলছি, যদি সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তখন হচ্ছে বিএচ বর্গ একক। আরেকটা হচ্ছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। হ্যাঁ, এবার আসো খেয়াল করো, আমি কি বলছিলাম? কর্ণদ্বয়, এই যেখানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো একটা খেয়াল করো, এই সামান্তরিকের ক্ষেত্র মানে এই কর্ণটা যদি এতটুকু অংশ আর এতটুকু অংশকে দুই ভাগ করে, কথা এটাই তো, আগেও তো এটাই শিখছিলাম, ওই যে রম্বসের ক্ষেত্র সেম জিনিসটাই। আবার যদি এই কর্ণটা এই কর্ণকে দুইটা ভাগ করে, তাহলে এ ত্রিভুজটা আর এ ত্রিভুজটা সমান দুইটা ভাগ হবে। এটা যদি 20 হয়, 10 হয়, এটাও 10। এটা যদি 20 হয়, এটাও 20। অথবা যদি এসি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা যদি সমদ্বিখণ্ডিত করে, এটা যদি 20 হয়, এটাও 20 বর্গ একক হবে। অর্থাৎ এই ক্ষেত্রফলটা, এই কর্ণটা কি করছে তোমার, দুইটা সমান ত্রিভুজে ভাগ করছে। তখন আমি কি করব, যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এই ত্রিভুজটা যোগ এই ত্রিভুজটা, অথবা একটা ত্রিভুজ গুণ দুই, কারণ দুইটা ত্রিভুজ পরস্পর কি সমান। কথা ক্লিয়ার? যদি আমার এসি কর্ণ হয়, তাহলে আমার যে ত্রিভুজ এসিডি আর একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, এবিসি পরস্পর সমান। সরি, আমি একটা ব্রেক নিচ্ছি, আমার আসলে কাজ শুরু হয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি, একটা ব্রেক নিয়েছিলাম। ক্লাসটা আসলে নেওয়ার জন্য খুবই কষ্টকর হচ্ছে এখন, এই কয়েকদিনও নিতে পারিনি, আজকে জোর করে নিছি, কারণ পিছিয়ে পড়ছো তোমরা সে কথাই চিন্তা করে। তো চলো বেসিক পার্টটা আগে শেষ করে ফেলি। আজকে হয়তো আমি ম্যাথ করাতে পারবো না, সেজন্য সরি, সমস্যা নেই, নেক্সট লেকচার থেকে ম্যাথ নিয়ে আসবো। এটা আস্তে কথা বলছি, সমস্যাটা ইয়ারফোন ইউজ করবো তোমরা। সেটা হচ্ছে এরকম, যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা বুঝছি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলও বুঝছি। এটা কেন বললাম, দেখো, সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কর্ণটা যদি এসি হয়, কি হয়, এসি হয়, তাহলে আমার এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে ত্রিভুজ এডিসি, আর একটা হচ্ছে ত্রিভুজ এবি সি। এই ত্রিভুজটা যদি 10 বর্গমিটার হয়, এটাও 10 বর্গমিটার। অর্থাৎ একটা কর্ণ সামান্তরিকের দুইটা ত্রিভুজে ভাগ করে এবং ত্রিভুজটা পরস্পর সমান। এটা আমি 2 গুণ একটা ত্রিভুজের দৈর্ঘ্য লিখতে পারি না? অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এতটুকুর ক্ষেত্রফল কর্ণ তারা এটা নিচে, সমস্যা আছে না? গুণ দুই মানে এটা সহ, তাহলে তো আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অঙ্ক করার ক্ষেত্রে এটা আরও ক্লিয়ারলি বুঝবে। তাহলে ত্রিভুজ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে? 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। ক্লিয়ার? বুঝছো? আর একটা কথা হচ্ছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে, সমদ্বিখণ্ডিত করে, এবং এটা খেয়াল করতে হবে। বুঝছো? এই হচ্ছে মেন কথা। এটা কার কথা বললাম আমি? সামান্তরিকের কথা বলছি। তোমরা সমকোণগুলো নিয়ে প্যাঁচ লাগাইও না, কেমন? এবার চলো নেক্সট পার্ট, সেটা হচ্ছে এটা, যে সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দূরত্ব দেওয়া আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমার সামান্তরিকের ম্যাথে ভূমি দিল না, উচ্চতা দিল না, কিছু দিল না, তাহলে তুমি ক্ষেত্রফলটা কীভাবে বের করবা? তোমাকে একটা ত্রিভুজের কোনো ইয়াটাও দিল না, ক্ষেত্রফল নির্ণয় করার মতো সিস্টেমটাও তোমাকে দিল না। তখন তুমি কী করতে পারো? তুমি দেখো, একটা সামান্তরিক মানে হচ্ছে দুইটা ত্রিভুজের সমান, এই ত্রিভুজটা গুণ 2, অর্থাৎ 2 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কী লিখতে পারি একটু খেয়াল করো তো, প্রমাণটা দেখাচ্ছি হালকা করে, যে হাফ ইন্টু এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করতেছি, কার? এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা ভূমিটাকে কী বলি? ডি। আর উচ্চতাটা কী করলাম? এই ত্রিভুজের উচ্চতা এইচ, ডিএইচ। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু
ডি ইন্টু এইচ, কথা বুঝছো কি না? এটা কিসের পাইলাম? একটা ত্রিভুজের। এখন আমি মেন সূত্র যেটা বলতেছি, একটা ত্রিভুজ গুণ 2 না, এই যে দেখো এই 2 ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল না, কথা ক্লিয়ার? সেম এখানেও খেয়াল করো যে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি আমি হাফ ইন্টু ডিএইচ, আর এটা হচ্ছে 2 দ্বারা গুণ করে আমি টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলটা পেলাম। তখন A2 আর A2 যদি চলে যায় তখন আমার যেটা থাকে ডিএইচ। অর্থাৎ যদি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা শীর্ষবিন্দু থেকে কর্ণের উপরে কার উপরে, এটা কার উপরে রাখছি আমি, কর্ণের উপরে যদি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমার সূত্রটা হচ্ছে ডি ইন্টু এইচ, অর্থাৎ ডিটা হচ্ছে এটা একটা কর্ণ আর একটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে উচ্চতা। কেমন? এই হচ্ছে সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে, এটা বলছি। আমি সরি ব্রেক নেওয়ার জন্য, আমার আসলে ক্লাসটা আর নেওয়া সম্ভব হচ্ছে না, তো বলে দিচ্ছি। তো দেখো আমি এই একটা ত্রিভুজ গুণ 2 করতে পারি, করলে কি হয় আমার পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাই। তো এখানে যদি সামান্তরিকের কর্ণের একটা দৈর্ঘ্য আর বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপরে যদি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমি ডিএইচ করব, এবং প্রমাণটা আমি এখানে হালকা দেখাই দিছি। ঠিক আছে? তা আমি আজকের ক্লাসটা এখানে রাখতেছি, কেমন? আরেকটা পার্ট হচ্ছে ট্রাপিজিয়াম আছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, দেখাই অঙ্কে ঢুকবো। হ্যাঁ, আরেকটা হচ্ছে সুষম বহুভুজ, সুষম বহুভুজ এবং এই রিলেটেড একটা সূত্র আছে। আর চার্ট নিয়ে আসছিলাম, তো চারটার ছবি তোমরা চাইলে তুলে নিতে পারো, আমি 1 সেকেন্ড করে রাখতেছি। হ্যাঁ, আমি ক্লাসটা আর কন্টিনিউ করতে পারতেছি না, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমি অনেকগুলো ম্যাথ আনছিলাম, কিন্তু আমার একটাও সম্ভব হচ্ছে না। তোমরা চেষ্টা করবো চাইলে এই ধরনের আটটা করার জন্য, নিজেরা পারলে তো ভালো ওই সূত্রগুলোর সাহায্যে, না পারলে কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে করে দিব। কয়েকটা ম্যাথ আনছিলাম, আজকে সম্ভব হচ্ছে না আমার, সরি ফর দ্যাট। আর দোয়া করবো যেন আমি সুস্থ হয়ে তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হতে পারি। অনেক জোর করে আসছিলাম কিন্তু আর সম্ভব হচ্ছে না আমার, সরি ফর দ্যাট। তো কিংডম অফ বেসিকের সাথে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে যেটা, এই চ্যানেলে তোমাদের কবিতার একটা ক্লাস গেছে, সেটা হচ্ছে কপোতাক্ষ নদের উপরে, আরও একটা ক্লাস আসবে সেই দিন এই মাঠ, এইভাবে 8টা কবিতা আসবে SSC 26কে কেন্দ্র করে। আর ম্যাথমেটিক্স ট্রিগোনোমেট্রি শেষ হচ্ছে, পরিমিতি চলছে, এবং ইংলিশের টেন্সের উপর একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স, এভাবে ক্রমান্বয়ে গ্রামারের ক্লাসগুলোও আসবে। তো তোমরা চ্যানেলের নজর রাখো, সব দেখতে পাবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।